আচ্ছা তীর্থ, কলকাতার ইতিহাস নিয়ে অনেকদিন কোনো ভিডিও করা হয়নি, আজকে একটা কলকাতার ইতিহাস নিয়ে ভিডিও হয়ে যাক। নিশ্চয়ই। কলকাতার ইতিহাস নিয়ে অনেকদিন কোনো ভিডিও করা হয়নি। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কয়েকটা জায়গা যেটার সাথে ইতিহাসে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট জড়িয়ে আছে। আমরা কিছুক্ষণ আগে হেঁটে এলাম ধর্মতলার ওপর দিয়ে, আর এই যে আজকের ধর্মতলা কর্মতৎপর, ব্যস্ত, ট্রাফিক জ্যাম, এই ধর্মতলা একসময় ছিল দুর্ভেদ্য এক জঙ্গল। লোকালয় ছিল এখান থেকে অনেক দূরে, উত্তরে শোভাবাজার সুতানুটিতে এসে লোকালয় শেষ হয়ে যেত, আর দক্ষিণে কালীঘাটে শেষ হয়ে যেত আর এক গ্রাম। অর্থাৎ সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা, এই তিনখানা গ্রামকে যদি আজকের ম্যাপে ফেলি, তাহলে উত্তরে শোভাবাজারে এসে শেষ হতো সুতানুটি গ্রামের সীমানা, এবং দক্ষিণে ভবানীপুরের কালীক্ষেত্র অর্থাৎ আজকের কালীঘাটে এসে শেষ হতো গোবিন্দপুর গ্রামের সীমানা। আর এই দুইয়ের মাঝেই ছিল কলকাতা গ্রাম। সময়টা অনেক আগে, সিরাজের মসনদে বসতে তখনও অনেক দেরি। 1704 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে এই অংশে জমি জরিপের কাজে এলেন বেঞ্জামিন বাউচার নামে এক ব্রিটিশ সাহেব, এবং তারপর থেকেই আস্তে আস্তে বাড়তে শুরু করলো সাধের সিটি অফ জয়ের পরিমাণ। তাহলে এই দুই গ্রামের মধ্যে, অর্থাৎ গোবিন্দপুর আর সুতানুটি, এই দুটো গ্রামের মধ্যে যোগাযোগ কিভাবে হতো? কারণ তখন তো কলকাতা পুরোটাই জঙ্গল ছিল, যেরকম বললি। ভালো প্রশ্ন। এই দুই গ্রাম অর্থাৎ সুতানুটি আর গোবিন্দপুরের মধ্যে কানেকশন হতো, তার মধ্যে থাকতো কলকাতা, এবং এই কলকাতায় তখন সেকালে একটাই রাস্তা, এত রাস্তার গোলকধাঁধা তখন ছিল না। সেই একটাই রাস্তা হলো চিতপুর রোড। উত্তরে চিতপুর থেকে শুরু হয়ে সে রাস্তায় এসে শেষ হতো আজকের কালীঘাটে। এবং জানলে অবাক হবি যে সেই চিতপুর রোডই কিন্তু প্রথম পিচ ঢালাই রাস্তা, পরে আরো অনেক পিচ ঢালাই রাস্তা তৈরি হয়েছে। ভালো কথা, চিতপুর নামটাও যখন এলো, তখন এই চিতপুরের ইতিহাসটাও ছোট্ট করে বলে দিই। সম্রাট আকবরের সময় তার অর্থমন্ত্রী ছিলেন টোডারমাল, এবং এই টোডারমালের গোমস্তান অর্থাৎ ল্যান্ড কালেক্টর ছিলেন মনোহর ঘোষ নামে একজন বাঙালি। তার বাসস্থান ছিল আমাদের আজকের বালিতে। বালি যদিও তখন সে সময় ছিল হুগলি জেলার অন্তরে, এবং তিনি গঙ্গার পাড়ে চিত্তেশ্বরী দুর্গা নামে এক দুর্গা মন্দির স্থাপন করেন, এবং সেই থেকেই জায়গার নাম হয় চিতপুর। অনেকে আবার মনে করেন যে সেই সময় সেই এলাকায় চিত্তে ডাকাত নামে একদল ডাকাতের হেভি দবদবা ছিল, তাই সেই জায়গার নাম চিতপুর হয়। তো যাই হোক, উত্তরের ইতিহাস না হয় অন্য কোনো এক ভিডিওতে বলবো। আজকে বরং আমরা এই ধর্মতলা এবং দক্ষিণের দিকেই থাকি। আচ্ছা, আমরা এখন যে এলাকাটার উপর দিয়ে হাঁটছি, সেই জায়গাটা আমাদের ঠাকুরদাদের সময় কি নামে চেনা হতো বলতো? হ্যাঁ, কারেক্ট, চৌরঙ্গি। এই চৌরঙ্গি পলাশির যুদ্ধে জয়লাভ করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় কলকাতা গ্রামের এই অংশের উপর বিশেষ নজর দিল। কেন? কারণ পলাশির যুদ্ধের আগে পর্যন্ত সিরাজের বারবার কলকাতা আক্রমণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত ইমারত, কেল্লা সব ধ্বংস হয়ে যাচ্ছিল। তাই তারা পলাশি যুদ্ধের পর এখানে বিশেষ সংশোধন শুরু করল, এবং 1785-তে কলকাতার একটা ম্যাপে দেখা যায় যে বর্তমান পার্ক স্ট্রিট ও ধর্মতলা থেকে একটা রাস্তার কথা, এবং সেই রাস্তার নাম পাওয়া যায় চৌরঙ্গি রোড। এই চৌরঙ্গি রোডই কিন্তু কলকাতার প্রথম রোড আখ্যা পাওয়া রাস্তা। আচ্ছা, তাহলে চৌরঙ্গি নামটা কোথা থেকে আসলো? এটা কি এদেশীয়দের দেওয়া নাকি সাহেবদের দেওয়া নাম? এটাও ভালো প্রশ্ন। শোনা যায় সেই সময় এই অংশে জঙ্গলাগিরি চৌরঙ্গি নামে এক অলৌকিক
সাধু এখানে দেবীর পূজা অর্চনা করতেন এবং তিনি একদিন হঠাৎ গঙ্গার তলা থেকে এক দৈবিক শিলামূর্তি উদ্ধার করেন। তিনি পরবর্তীকালে সেটাকে নিজের শিষ্যর কাছে প্রদান করে নিজে গঙ্গাসাগরে চলে যান এবং সেই শিষ্যের নাম হলো কেশব রায়চৌধুরী, যিনি বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবারের উত্তরসূরি এবং তাদের হাত দিয়েই পরবর্তীকালে সেই শিলামূর্তি থেকেই প্রতিষ্ঠা হয় কালীঘাট মন্দিরের। আচ্ছা, তাহলে ধর্মতলা নামটাও কি এই কারণে? কেন কি ধর্মতলা নামের মধ্যেও একটা ধর্মের একটা ব্যাপার আছে, ধর্মের একটা লিঙ্ক আছে? বলতে পারিস, তবে ধর্মতলা নামের পেছনে অনেক গল্প আছে। বিনয় ঘোষের মতে ধর্মতলা নাম এসছে কারণ সেই সময় ঘাটাল আরামবাগ থেকে যে মাছ ব্যবসায়ীরা এখানে আসতেন, তারা এখানে এসে পাকাপাকিভাবে বসবাস করা শুরু করত এবং জানিসই তো আমাদের ঠাকুর ছাড়া চলে না। এবার ঠাকুর মুখ তুলে চাইলে তবেই ব্যবসা ভালোভাবে এগোবে। তাই সে সময় এসে তারা এখানে ধর্ম ঠাকুর নামে এক ঠাকুরের পূজা অর্চনা শুরু করলেন। তবে এই ঠাকুর কিন্তু কোনো এক নির্দিষ্ট ঠাকুর নয়। কেউ তার নাম দিয়েছিল চাঁদ রায়, কেউ তাকে ডাকতো কালু রায়, কেউ তাকে ডাকতো আরো অন্য নাম। সেই ঠাকুরের গাজন হতো এখানে। স্বয়ং রানী রাসমণি এসে তা পৃষ্ঠপোষকতা করতেন এখানে এবং এই রাস্তার ওপর দিয়েই সন্ন্যাসীরা গঙ্গার ঘাটে স্নান করতে যেতেন। তো সেই থেকে ধর্মের একটা লিঙ্ক পড়ে যায় এই অংশের সঙ্গে। আবার অন্য ঐতিহাসিকদের মতে এক সময় এখানে একটা বড় মসজিদ ছিল। সেই মসজিদের আশেপাশের জমির মালিক ছিলেন স্যার ওয়ারেন হেস্টিংসের জমাদার জাফর নামে এক ব্যক্তি। মহরমের সময় সেকালে এই অংশে শয়ে শয়ে মানুষ সমবেত হতেন এবং তাই এই অংশের নাম হয় ধর্মতলা। অর্থাৎ এখানে হিন্দুদের ধর্মেরও যেমন একটা যোগসাযোগ আছে, মুসলমানদের ধর্মেরও একটা যোগসাযোগ আছে। এমনকি এখানে নাকি টনলি সাহেবের তৈরি একটি গির্জাও ছিল। তো সেই ক্ষেত্রে তার সাথে দেখতে গেলে খ্রিস্টানদেরও একটা যোগাযোগ আছে। তাই ধর্মতলা নামটার কোনো একটা তথ্য পাওয়া যায় না। তাহলে এই মসজিদটাও কি ওয়ারেন হেস্টিংসের জমাদার জাফরের বানানো? না, এই মসজিদটা আবার 1842 সালে স্থাপন করেছিলেন টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র গোলাম মোহাম্মদ। চল এবার কিট স্ট্রিটের দিকে এগোনো যায়। হাঁটতে হাঁটতে অবশেষে এসে উপস্থিত হলাম কিট স্ট্রিটে। এই কিট স্ট্রিটের নামকরণ যার নাম থেকে সেই লেফটেন্যান্ট রবার্ট কিডি কিন্তু স্থাপন করেন আজকের শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। সাহেব নিজে 300 একর জমি ছেড়ে দিয়েছিলেন সেই বোটানিক্যাল গার্ডেন স্থাপনের জন্য। পরে অবশ্য 30 একর জমি বিশপ কলেজকে দান করতে হয় এবং বাকির ওপর উঠে বোটানিক্যাল গার্ডেন। ধান্দাটা আদতে ছিল অন্য, জাহাজের নির্মাণের জন্য ভালো মানের কাঠ সংগ্রহ করা। লেফটেন্যান্ট কিডের পুত্র জেমস কিডও ছিলেন নামকরা ব্যক্তি। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাস্টার শিপ বিল্ডার এবং তার নাম থেকেই নামকরণ হয় খিদিরপুর। এবার আপনারা ভাবছেন নিশ্চয়ই কিড আর খিদিরপুর এর মধ্যে সামঞ্জস্যটা কোথায়? সামঞ্জস্যটা একটা আছে, সেটা হলো খিদিরপুর স্পেলিং। খিদিরপুর আসল স্পেলিং হলো KIDDERPORD। তাহলে বেরিয়ে গেল কিড আর খিদিরপুরের মধ্যেকার মিল। যাই হোক এই অংশ থেকেই নদী পার করেই বোটানিক্যাল গার্ডেন পৌঁছানো যেত বলেই এই অংশের আরেক নাম পড়ে গার্ডেন রিচ। তাহলে কেমন লাগলো আজকের তথ্যগুলো? এই জাতীয় তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। শুভরাত্রি।